একেবারে আমি যেভাবে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে একটা চমৎকার ফলাফল করেছিলাম, আজকে তোমাকে সেই টেকনিকটা শিখিয়ে রাখছি। সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিলে সাধারণ জ্ঞানটা একটু চমৎকার করে পড়তে পারলে তুমি 30-এর মধ্যে 27-28টা এমসিকিউ কারেক্ট করতে পারবা। সো আমি একটু টেকনিকটা দেখাই। এইখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। দেখো বলা হচ্ছে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব কোন বিপ্লবের ভিত্তি ছিল। সো এই প্রশ্নটা তোমাদের এইচএসসির ইতিহাস বইয়ের একটা প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরটা হচ্ছে ফরাসি বিপ্লব। বাট আমি কিভাবে পড়তাম সেই সিস্টেমটা দেখিয়ে দিই। দেখো এখানে আমরা দেখেই বুঝতে পারছি, যেহেতু এখানে ফরাসি বিপ্লব বলা হচ্ছে তার মানে ঘটনাটা ফ্রান্সে হয়েছে। ফরাসি মানে তো ফ্রান্সকে বোঝানো হতো। এবং এইটা তোমাদের ইন্টারের ইতিহাস দ্বিতীয় পত্রের বই, মানে ইতিহাস দ্বিতীয় পত্রের একটা অধ্যায়, যেখানে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, জাতিসংঘ, বর্ণবাদ আন্দোলন, অর্থাৎ ইতিহাসের যতটুকু জানা দরকার ততটুকু দেয়া আছে। আর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম করা হয়ে থাকে এইচএসসির বোর্ড বইগুলোর বিভিন্ন তথ্যের আলোকে, সেগুলোর উপর ভিত্তি করে বাইরের এক্সটার্নাল অ্যাফেয়ার্সগুলো দেয়া হয়। তো এখানে বলা হচ্ছে ফ্রান্স, আমরা ফরাসি বিপ্লব সম্পর্কে জানি এবং স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব কোন বিপ্লবের মূল ভিত্তি ছিল, সেটা ফ্রান্সের ফরাসি বিপ্লবের মূল ভিত্তি ছিল। ফরাসি বিপ্লবটা হয়েছিল 1789 থেকে 1799 সাল পর্যন্ত এবং এই ফরাসি বিপ্লবের ফলাফল স্বরূপ ফ্রান্সে আমরা পুঁজিবাদী বা পুঁজিবাদকে গড়ে উঠতে দেখি। ফরাসি বিপ্লবের একটা ফলাফল হচ্ছে পুঁজিবাদ। পুঁজিবাদ মানে হচ্ছে যার টাকা পয়সা বেশি আছে সে তার টাকা পয়সা দিয়ে আরো বেশি বিজনেস করবে এবং সেটাকে কাজে লাগিয়ে সে আরো ধনী হবে। আর সমাজতন্ত্র বা সমাজতান্ত্রিক মতবাদ হচ্ছে তোমার বেশি টাকা হলেও তোমার সেই টাকা তুমি সমাজের কল্যাণে অন্যান্য মানুষকে দিয়ে দিবা বা দান করে দিবা। সেটা রুশ বিপ্লবে আমরা দেখতে পাই যে সমাজতান্ত্রিক মতবাদ বা সমাজতন্ত্রের বিজয়, সেটা রুশ বিপ্লবে হয়েছিল। কিন্তু পুঁজিবাদের যাত্রা শুরু হয়েছিল ফ্রান্সে এই ফরাসি বিপ্লবের মাধ্যমে, যেখানে 1789 থেকে 1799 সাল পর্যন্ত এই বিপ্লব আমরা ফ্রান্সে হতে দেখি। এবং ফ্রান্সে এই বিপ্লব যখন হচ্ছিল তখন ফ্রান্সের শাসক ছিল ষোড়শ লুই। কে ছিল? ষোড়শ লুই ছিল, তিনি একজন রাজা, তিনি ছিলেন ফ্রান্সের শাসক। এবং এই আন্দোলনের অন্যতম জনপ্রিয় নেতা ছিল রুবসপিয়র। কে ছিল? রুবসপিয়র। অনেক সময় আসে রুবসপিয়র কে এবং কোন দেশের নেতা? তিনি ফ্রান্সের ফরাসি বিপ্লবের একজন নেতা ছিলেন, যিনি ষোড়শ লুইয়ের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এবং ষোড়শ লুইকে সর্বপ্রথম বড় ধাক্কা দেয়া হয় বাস্তিল দুর্গ পতন করার মাধ্যমে। অর্থাৎ সাধারণ জনগণ বাস্তিল দুর্গতে আক্রমণ করে সাধারণত 14 জুলাই, কবে করে? 14 জুলাই তোমার 1789 সালে যখন বাস্তিল দুর্গকে আক্রমণ করে, এটা বাস্তিল দুর্গ মূলত হচ্ছে একটা কারাগার, এই কারাগারকে আক্রমণ করে সর্বপ্রথম তারা ধাক্কাটা দেয় কাকে? সেটা হচ্ছে রাজা ষোড়শ লুইকে। এবং রাজা ষোড়শ লুইয়ের সাথে এই আন্দোলন চলে এবং আন্দোলনের এক পর্যায়ে আমরা দেখতে পাই প্রায় 1793 সালের দিকে এই গিলুটিন নামে একটা অস্ত্র দিয়ে রাজাকে শিরশ্ছেদ করা হয়। অর্থাৎ রাজা ষোড়শ লুইকে জনসম্মুখে গিলুটিন নামক একটা অস্ত্র দিয়ে শিরশ্ছেদ করা হয়। সো অনেক সময় এই প্রশ্নটা আসে যে গিলুটিন অস্ত্রটি কোন বিপ্লবের সাথে সম্পৃক্ত, গিলুটিন অস্ত্রটি আসলে কি, গিলুটিনের সাথে কোন দেশ জড়িয়ে আছে। তার মানে তোমাকে জানতে হবে যে গিলুটিন নামক অস্ত্র দিয়েই রাজা ষোড়শ লুইকে শিরশ্ছেদ করা হয়েছে। তুমি গিলুটিনের একটা ছবি গুগলে সার্চ করলে পেয়ে যাবা। তার মানে ফরাসি বিপ্লব রিলেটেড এই তথ্যগুলো কিন্তু আমরা একেবারে ডিপলি জানছি। এখন যদি আমরা আসি যে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব, এইগুলো আসলে কোত্থেকে আসলো। এই যে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব, এই স্লোগানটা দিয়েছিলেন মূলত হচ্ছে জে জ্যাক রুশো ছিল ফরাসি বিপ্লবের অন্যতম একজন মানে ইনফ্লুয়েন্সার, যিনি তার লেখনীর মাধ্যমে সাহিত্যিক হয়ে তার দর্শন মতবাদ দিয়ে তৎকালীন সময়ে ভূমিকা রেখেছিলেন। সো জে জ্যাক রুশো সে তার কার্যক্রমের মাধ্যমে সাধারণত ফরাসি বিপ্লবে একটা অনেক বড় অবদান রেখেছিলেন এবং তার একটা বিখ্যাত বই আছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে যে সোশ্যাল কন্ট্রাক্ট বইটি কার লেখা? জে জ্যাক রুশো সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ের মাধ্যমে এই আন্দোলন সম্পর্কে অনেক কথাবার্তা বলেছেন এবং তার একটা বিখ্যাত উক্তি আছে যেটা অনেক সময় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ম্যান ইজ বোর্ন ফ্রি, মানুষ শুধু স্বাধীনভাবে জন্মগ্রহণই করে, বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইনস,
বলা হচ্ছে মানুষ শুধু স্বাধীনভাবে জন্মগ্রহণই করে, কিন্তু এরপর প্রতিটা ক্ষেত্রে সে শৃঙ্খলাবদ্ধ থাকে। এর বাংলা কি, মানুষ স্বাধীনভাবে শুধু জন্মগ্রহণই করে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই সে শৃঙ্খলাবদ্ধ থাকে। মানে তুমি জন্মগ্রহণটাই স্বাধীনভাবে করবা, এরপরে যত কাজকর্ম সবগুলো সমাজ কিংবা বাবা মা কিংবা পরিবেশের দ্বারা শৃঙ্খলাবদ্ধ থাকে, মন মতো কাজ করা যায় না। তাহলে জেজক রুসোর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটা এই আন্দোলনে অনেক অবদান রেখেছিল এবং তার এই বিখ্যাত উক্তিটা। সো জেজক রুসো ছাড়াও এই আন্দোলনে আরো বেশি ভূমিকা রেখেছিল ভলটেয়ার। কে রেখেছিল? ভলটেয়ার। তারপর আমরা দেখি মন্টেস্কু রেখেছিল। মন্টেস্কু এই আন্দোলনে তারা তৎকালীন সময়ে অনেক বড় অবদান রেখেছেন এবং মন্টেস্কুর বিখ্যাত একটা বই আছে, এদের সবার বাসায় তোমার ফ্রান্সে। তো মন্টেস্কুর একটা বিখ্যাত বই আছে, দ্য স্পাইরিট অব লস। এটা লেখা হচ্ছে মন্টেস্কুর একটা বই। এবং এরকম সেম একটা বই আমাদের বাঙালি সৈয়দ আমির আলী লিখেছেন। সৈয়দ আমির আলীর লেখা একটা বই আছে, এটা অনেক সময় পরীক্ষায় আসে। সৈয়দ আমির আলী বাংলাদেশের আন্দোলনের, আলিগড় আন্দোলনে তিনি অবদান রেখেছিলেন। সৈয়দ আমির আলীর লেখা একটা বই আছে, দ্য স্পাইরিট অব ইসলাম। মানে নাম প্রায় কাছাকাছি, কিন্তু দুইটা বইয়ের দুইটা বইয়ের লেখার প্রাসঙ্গিকতা ভিন্ন। সৈয়দ আমির আলী লিখেছেন দ্য স্প্রাইড অফ ইসলাম, আর মন্টেস্কু লিখেছেন দ্য স্পাইরিট অফ লস। তাহলে মাথায় রাখবা। এবং ভলটেয়ারও বই লিখে গিয়েছেন, তার নিজের লেখা বই। এবং চার্লস ডিকেন্স একটা বই লিখেছেন, দ্য টেল অফ টু সিটিজ। চার্লস ডিকেন্সের নাম আমরা শুনেছি না? চার্লস ডিকেন্স। সো চার্লস ডিকেন্সের একটা বই আছে, দ্য টেল অফ টু সিটিজ। দ্য টেল অফ টু সিটিজ। দ্য টেল অফ টু সিটিজ এই বইয়ের মাধ্যমেও তিনি মূলত ফরাসি বিপ্লব কেন্দ্রিক লেখা লিখে গিয়েছিলেন তৎকালীন সময়ে। তাহলে দেখো, এক ফরাসি বিপ্লব পড়তে যে আমরা অনেকগুলো তথ্য জানলাম। এই ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে। নেপোলিয়ন বোনাপার্টকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। পরীক্ষা অনেক সময় আসে যে ফরাসি বিপ্লবের শিশুকে, ফরাসি বিপ্লবের শিশু বলা হয় এই নেপোলিয়ন বোনাপার্টকে। এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন ইতালির কর্সিকা দ্বীপে। ইতালির তোমার হচ্ছে কর্সিকা দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি কিন্তু পরবর্তীতে তোমার দেখা যায় যে ওয়াটারলু যুদ্ধ করেছিলেন এবং তিনি তাকে নির্বাসনেও পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা নেপোলিয়নের হিস্ট্রিটা তো অনেকটাই পড়েছি বা জানি। এবং রুশ বিপ্লবের কথা যদি বলি, আর মার্কিন বিপ্লব বলতে বোঝানো হচ্ছে কি, তোমার 1776 সালে আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা লাভ করেছিল। 1776 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা লাভ করেছিল। কার কাছ থেকে লাভ করেছিল? হচ্ছে তোমার ইংল্যান্ডের কাছ থেকে। সো এই মার্কিন বিপ্লবটাও তৎকালীন সময় হয়েছিল 1776 বা 74 হবে, আমার এক্স্যাক্টলি মনে নাই। মানে ওই একই সময়, অর্থাৎ ফরাসি বিপ্লব একদিকে হচ্ছিল, অন্যদিকে হচ্ছিল মার্কিন বিপ্লব। এবং তৎকালীন সময় ইংরেজরা আস্তে আস্তে তাদের ক্ষমতা গুটিয়ে উপনিবেশ শাসন গুছিয়ে নিজের দিকে আসা শুরু করতে লাগলো। ফরাসিতে এদিকে ফ্রান্স স্বাধীন হলো, এদিকে হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা ঘোষণা করলো ওই আমলে। এবং 4 জুলাই হচ্ছে তোমার তাদের স্বাধীনতা দিবস। কার? মার্কিন যুক্তরাষ্ট্র। তারা 4 জুলাই স্বাধীনতা লাভ করেছিল। এবং 1776 সালের গুরুত্বপূর্ণ একটা ঘটনা হচ্ছে অ্যাডাম স্মিথ, যাকে অর্থনীতির জনক বলা হয়। অ্যাডাম স্মিথ তার বিখ্যাত বই দ্য ওয়েলথ অফ নেশন লিখেছিল। ওয়েলথ অব নেশন বইটা লিখেছিল, যে বইয়ের মাধ্যমে অর্থনীতির মূল আইডিয়াটা আসে। এবং সেখানে তিনি অদৃশ্য হাত অথবা ইনভিজিবল হ্যান্ড নামে একটা ধারণা তৈরি করেন, যেখান থেকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা এই যে বাজার কিভাবে নিয়ন্ত্রণ হবে সেই বিষয়টা এসেছিল। সো অ্যাডাম স্মিথ এবং অর্থনীতি জিনিসগুলো জেনে থাকবো। এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয়েছিল 1969 সালে। এর আগে নোবেল পুরস্কার দেওয়া হতো 5টা বিষয়ে, কিন্তু যখন 1969 সাল আসলো তখন থেকেই অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হলো। এবং ওই বছর প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল নরওয়ের রেগনার ফ্রিশ, যিনি এই অর্থনীতি নিয়ে অনেক মতবাদ দিয়েছেন এবং আধুনিক অর্থনীতিকে রূপদান করতে পিএল স্যামুয়েলসন এবং রেগনার ফ্রিশ এদের অবদান অনস্বীকার্য। এবং আধুনিক অর্থনীতির জনক বলা হয় পিএল স্যামুয়েলসনকে। তো পিএল স্যামুয়েলসন ছিল আধুনিক এবং শুরুর দিকে এই মতবাদটা সবার সামনে তুলে এনেছিলেন অ্যাডাম স্মিথ তার ওয়েলথ
ওয়েলথ অফ নেশন বইয়ে, যেখানে অদৃশ্য হাত নিয়ে কথা বলেছেন। রুশ বিপ্লবের কথা আমরা জানি, সেমভাবে রাশিয়ার মধ্যে একটা বিপ্লব হয়েছিল যেটাকে রুশ বিপ্লব বলা হয়। সেখানে জারতন্ত্রের পতন ঘটিয়ে আমরা সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে দেখি। সেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল 1917 সালে এবং এই রুশ বিপ্লবটা স্থায়ী ছিল 10 দিন এবং এইখানে জারতন্ত্র বা রাজাদেরকে পরাজিত করে রাশিয়া পূর্ণভাবে স্বাধীন হয় এবং রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল ভ্লাদিমির ইলিচ লেনিন। ভ্লাদিমির ইলিচ লেনিন এবং এই ভ্লাদিমির ইলিচ লেনিন, তাকে রাশিয়ার নায়কও বলা হয়ে থাকে এই বিজয়ের। তিনি আবার 1924 সালে মৃত্যুবরণ করেছিলেন এবং 1917 সালে স্বাধীন হওয়ার পর রাশিয়া 1918 সালের দিকে তাদের সংবিধান ঘোষণা করে এবং রাশিয়া পরবর্তীতে দেখা যায় যে রাশিয়া তো তখন নামে রাশিয়া ছিল, তখন তারা ছিল সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়ন আবার 1991 সালে ভেঙে যায় এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি নতুন রাষ্ট্র গঠিত হয়। এর আগে কিন্তু পৃথিবীর সবচাইতে বড় দেশ ছিল বা সবচাইতে বড় আয়তনের জায়গা ছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরেও রাশিয়া এখন পৃথিবীর সবচাইতে বড় দেশ। বাট তৎকালীন সময় চিন্তা করো, আরও 15-20টা দেশ যদি রাশিয়ার সাথে থাকে তাহলে রাশিয়ার আয়তনটা কেমন ছিল। সো এইভাবে ধরে ধরে মিলিয়ে পড়লে তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে। তার মানে ফরাসি বিপ্লবের নায়ক ছিল রোবসপিয়ার এবং সাহিত্যিকদের মধ্যে জর্জ রুসো, ভলতেয়ার, মন্টেস্কুকে আমরা দেখেছি এবং পরবর্তীতে চার্লস ডিকেন্সেরও একটা বই দেখেছি, তারা অনেক অবদান রেখেছেন। এছাড়া সাধারণ মানুষ, বাস্তিল দুর্গ যেটা একটা কারাগার, 14 জুলাই 1889 সালে এটা পতনের মাধ্যমে এই আন্দোলন শুরু করেন। 1793 সালে আমরা দেখি গিলুটিন নামক অস্ত্র দিয়ে শিরচ্ছেদ করা হচ্ছিল রাজা ষোড়শ লুইকে। রাজা ষোড়শ লুইয়ের আগে ছিল রাজা চতুর্দশ লুই। রাজা চতুর্দশ লুই বলেছিল আই এম দ্য স্টেট, আই এম স্টেট মানে আমি রাষ্ট্র। এই উক্তিটি দিয়েছিল কে? রাজা চতুর্দশ লুই, যে আমি রাষ্ট্র, আমি রাষ্ট্র, এই কথাটা বলেছিল চতুর্দশ লুই। আর রাজা ষোড়শ লুই সে হচ্ছে তার ইচ্ছা মতো অটোক্রেসি তৈরি করে দিয়েছিল তৎকালীন সময়ে। ফ্রান্সের মানুষ ওই রাজা ষোড়শ লুইয়ের হাত থেকে বাঁচার জন্য আন্দোলন করে তাকে পরাজিত করে হত্যা করে সেই দেশে তোমার একটা স্টেবিলিটি নিয়ে এসেছিল সেই সময়টাতে। সো এইভাবে যদি মিলিয়ে পড়তে পারো বইয়ের নামগুলা, উক্তিগুলা, ঘটনাগুলা, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি ভালো করবে। এবং আমরা কিন্তু এইভাবে পুরো ঘটনাটাকে জেনে পড়েছিলাম বিধায় যে কোনো প্রশ্ন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমরা খুব সহজে উত্তর করতে পেরেছি। কারণ স্বপ্ন যখন ঢাকা ইউনিভার্সিটি, বেসিকটা ক্লিয়ার করে ধরে পড়ে চান্স নিতে হবে। তোমার যদি ইংরেজি রিটেনের সমস্যা থাকে, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে, তুমি যদি বানিয়ে লেখার দক্ষতাটা না রাখো, তোমার যদি ভোকাবুলারি কিংবা প্রিপোজিশন মনে না থাকে, ইংরেজি বেসিকে যদি তোমার সমস্যা থাকে, বিগত বছরের প্রশ্ন দেখে যদি বুঝতে না পারো প্রশ্নটা গ্রামারের কোন আইটেম থেকে এসেছে, কিংবা সাধারণ জ্ঞানের এত তথ্য দেখে যদি ভয় লাগে, বাংলা ব্যাকরণের কারক, সমাস, বিভক্তি, উপসর্গ, দ্বিরুক্ত শব্দ, পারিভাষিক শব্দ, প্রবাদ, প্রবচন কিংবা আমরা বাক্য রূপান্তর, শব্দের শ্রেণী বিভাগ, এগুলা নিয়ে যদি তোমার কনফিউশন থাকে, তাহলে তোমার এই সকল সমস্যা দূর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন বাস্তবায়নে আমরা নিয়ে এসেছি টার্গেট ডিউ ব্যাচ। যেই ব্যাচে তোমার এই স্বাধীন ভাই সহ এখানে আমাদের পেজে যারা ফ্রিতে অনেক ডেমো ক্লাস নেয়, তারাই তোমাদের এই পুরো ব্যাচটাকে কন্টিনিউ করবে। তোমাদের এই ভাইয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করছে এবং আমরা পড়াশোনার পাশাপাশি তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য কাজ করছি। আমাদের এই টার্গেট ডিউ ব্যাচের কোর্স ফি হচ্ছে 4000 টাকা, মানে 4500, এখন ডিসকাউন্টে 2999। আমাদের এই ব্যাচে যুক্ত হলে শুধু ঢাকা ইউনিভার্সিটি না, এর পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কুমিল্লা, খুলনা, সাস্ট, কিংবা তুমি যদি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দাও, তুমি যদি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাও, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলোতে দাও, আমাদের এই এক ব্যাচের কোর্সে সব বিশ্ববিদ্যালয়ের ক্লাস হয়ে যাবে। তারপরেও কোনো কিছু জানতে বা কোর্সে ভর্তি হতে পেজ ইনবক্স করো, আমাদের নাম্বারে কল দাও। আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে, প্রতিটা ক্লাস থাকবে রেকর্ডেড। ক্লাস শেষে দেওয়া হবে লেকচার শিট দেওয়ার পরে নেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষায় কোনো সমস্যা থাকলে দেওয়া হবে সলভ ক্লাসে সমস্যা থাকলে সরাসরি ফোন করে টিচারের সাথে কথা বলতে পারবা। আগামী 5, 6, 7, 8 মাস 2999 টাকা দিয়ে এমসিকিউ এবং রিটেন এই দুইটাকে অধিক গুরুত্ব দিয়ে তোমার সাথে ফোনে কথা বলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসাই আমাদের একমাত্র লক্ষ্য। এই তো লাস্ট ইয়ারও আমাদের ব্যাচ থেকে নবনী ঢাকা ইউনিভার্সিটিতে 7ম হয়েছে। তো আমরা চাই তোমাকেও একটা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য আমাদের জায়গা থেকে এইভাবে ধরে পড়িয়ে
দিয়ে স্বপ্ন পূরণ করতে। এবং আমার বিশ্বাস যে স্বপ্ন তুমি দেখছো, যেভাবে তুমি শুরু করছো এবং যে পরিকল্পনায় আগাচ্ছ, নিয়মিত লেগে থাকলে এবং তুমি তোমার সর্বোচ্চ লেভেলে ডেডিকেশন দেখাতে পারলে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমার জন্য হবে শুধুমাত্র সময়ের ব্যাপার। সো আমি তোমাকে বলছি, উইদাউট এনি হেজিটেশন তুমি কল দিতে পারো, আমাদের পেজে ইনবক্স করো, আমরা তোমার সকল সমস্যার সমাধান করিয়ে তোমাকে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।